আবারও স্বাগত। এখন সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। সশস্ত্র সালাম। এখন মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। শ্রদ্ধা জানান এবং তার সাথে সাথে একটি চৌকস দল, যেটি কিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল, তিনি যখন ফুল দিচ্ছিলেন তখন তার সাথে রাষ্ট্রীয় স্যালুটের মাধ্যমে জাতির যে সূর্য সন্তান তাদেরকে সম্মান জানানো হয় কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে রাষ্ট্রপতি তিনি কিন্তু ঘুরে ঘুরে যেই যারা কিনা এখানে উপস্থিত হয়েছেন, এখানে বেশ কয়েকজন উপদেষ্টাকে আমি লক্ষ্য করছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের দিকে এবং সালাম বিনিময় করতে আমরা লক্ষ্য করছি। তিনি মূলত হচ্ছে 7:05 আসেন এবং এসে এই জাতির সূর্য সন্তান যারা কিনা
যারা কিনা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সহ সারা বাংলাদেশের নানা জায়গায় শায়িত আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং এখানে ঠিক 7টা 4 মিনিটে এসে পৌঁছান। এর পরপরই তিনি এসে শ্রদ্ধা নিবেদন করেন 7টা 5 মিনিটে। এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলী সহ যারা কিনা 3 বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্য, এছাড়াও যারা রাষ্ট্রের নানা দায়িত্বে আছেন, বিশেষ করে সচিব থেকে শুরু করে নানা পর্যায়ের যারা কর্মকর্তা আছেন, তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন এবং তার পাশাপাশি সালাম বিনিময় করে তিনি কিন্তু হচ্ছে তাদের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু যারা এখানে এসেছেন তাদের কারো সাথে গিয়ে কথাও বলছেন। মূলত আজকের যেই শোকের আবহ, সেই শোকের আবহতে সাদা এবং কালোতে সবাই পোশাকে এখানে এসেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এখানে সাদা পোশাকে, সাদা পাঞ্জাবিতে এসেছেন এবং যারা কিনা দেশের সূর্য সন্তান 1971 সালে যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে সম্মান জানান। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি তিনি কিন্তু তার যেই গাড়ি আছে সেখানে উঠে বেরিয়ে যাচ্ছেন। তার সাথে আছে উপদেষ্টা আদিলুর রহমান এবং পাশাপাশি যারা আইন শৃঙ্খলা যারা কিনা হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য তারা আছেন। তার পাশাপাশি সামরিক বাহিনীর নানা কর্মকর্তাও কিন্তু তার পাশে আমি লক্ষ্য করছি। বিশেষ করে এই যে 14ই ডিসেম্বর 1971 সালে যারা কিনা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা শুধুমাত্র ঢাকা কিংবা ঢাকার আশেপাশে না, বরঞ্চ সারা দেশেই কিন্তু একযোগে যারা কিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল, তাদেরকে হত্যা করা হয়। মূলত এই যে সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই রাষ্ট্রের যারা প্রধান, বিশেষ করে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, তারা কিন্তু এখানে উপস্থিত হবার কথা রয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ফুল দিয়ে জাতির যে শ্রেষ্ঠ সন্তান 1971 সালের 14ই ডিসেম্বর যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী সে যখন পরাজয় নিশ্চিত জেনেও বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান, জাতির মেধা, তাদেরকে কিন্তু মেধা শূন্য করতে তাদের উপর শেষ কামড় হিসেবে এই যে অপারেশন সার্চলাইট এবং সারা দেশে নানা জায়গায় গিয়ে কিন্তু যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ নানা পর্যায়ের মানুষকে কিন্তু ধরে নিয়ে আসা হয় এবং এই যে 14ই ডিসেম্বর এই দিনটিতে কিন্তু তাদের সবাইকে একযোগে নানা জায়গায়, যেমনি হচ্ছে মিরপুরের আশেপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক এবং তার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের এই মিরপুর বুদ্ধিজীবী যেই স্মৃতিসৌধ আছে তার পাশে শায়িত আছেন, তাদেরকে এখান থেকে উদ্ধার করা হয়েছিল। তার পাশাপাশি কিন্তু নানা জায়গা আছে, বিশেষ করে ঢাকার বাইরে এবং ঢাকার আশেপাশে নানা জায়গায় তাদেরকে কিন্তু হচ্ছে এই 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর 2 দিনে কিন্তু অপারেশন সার্চলাইটের মাধ্যমে মেধা শূন্যের যেই চেষ্টা সেটি কিন্তু হচ্ছে করেছিল পাক হানাদার বাহিনী। তাদের সহযোগী ছিল আল বদর এবং আল শামস। কিন্তু আজকের এই দিনে 54 বছর পরেও বাঙালি জাতি কোনোভাবেই তাদের কথা ভুলেনি। সূর্যের কিরণ এখানে পৌঁছানোর আগেই কিন্তু রাষ্ট্রের প্রধান এবং প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তাদের যেই শ্রদ্ধা জানাতে কিন্তু
বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি কেউ কিন্তু ভুলেনি। এখানে মূলত সকাল 7:05 শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, এবং এর পরবর্তীতেই কথা রয়েছে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন করার। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব স্তরের মানুষ। সেটি কিন্তু কিছুটা সময় পরই আমরা সেটি আপনাদেরকে দেখাতে পারবো। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি চলে এসেছেন। তার পাশাপাশি যদি বলতে চাই যে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এখানে মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা এবং যারা কিনা এই শহীদ পরিবারের সদস্য, তারা কিন্তু উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করার পরপরই এসে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তারা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। পুরো বাংলাদেশের মানুষ একযোগে এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তারই ধারাবাহিকতায় এই যে 54 বছর পরেও একইভাবে শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে। তবে যেটি বলতেই হয় যে আজকের এই যে এই চৌকস দল, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে চৌকস দল, সেটা কিন্তু সশস্ত্র সালামের মধ্য দিয়ে প্রথম যেই রাষ্ট্রপতি প্রথম যেই পদক্ষেপ, সেটা কিন্তু এখান থেকে হয়েছে। এখানে সশস্ত্র সালামের মধ্য দিয়ে এই যে 54 বছর পর শহীদ বুদ্ধিজীবীদের যে স্মরণ, সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 7:05। কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসে তিনি সরকার প্রধান হিসেবে তার জায়গা থেকে তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, এবং এর পরবর্তীতে উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরেই কিন্তু বলা চলে যে যারা কিনা সাধারণ মানুষ এবং যারা কিনা মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য, তারা কিন্তু সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরাবরের মতোই এবারও সেটি হতে যাচ্ছে। এবং আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, শুধু এখানে নয় বরঞ্চ সারা বাংলাদেশের নানা জায়গায় যেখানে বদ্ধ ভূমি আছে, কিংবা নানা জায়গায় যেখানে কিনা এই শহীদ হয়েছিলেন 1971 সালের 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর অপারেশন সার্চলাইটের শিকার হয়েছিল, সেখানে কিন্তু স্মৃতিসৌধ করা হয়েছে। সেখানে সারা দেশের মানুষ একযোগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আজকে 14 তারিখ 2025 সাল, 54 বছর পেরিয়ে গেছে। 1971 সালে ঠিক যখন পরাজিত হয়ে গিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী, তখন বাংলাদেশের যে সূর্য সন্তান, যারা কিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারত আরো অনেকটা দূর, তাদেরকে কিন্তু নিশানা করে ঠিক নিশানা করেই তাদেরকে তুলে নিয়ে আসা হয় এবং এক জায়গায় করা হয়। ঢাকা সহ ঢাকার আশেপাশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট আশেপাশে যারা শিক্ষক, চিকিৎসক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাদের প্রত্যেকেই কিন্তু 14 তারিখ রাতে এবং 14 তারিখ সারা দিন ব্যাপী তুলে নিয়ে আসার ঘটনা ঘটে, এবং তাদেরকে পরদিন এবং 16ই ডিসেম্বর, 15 তারিখ এবং 16 তারিখ এই দুদিন কিন্তু পাওয়া যায় এই বধ্যভূমি এবং মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আশেপাশে, যার কারণেই কিন্তু এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে প্রতিবারের ন্যায় শহীদদের স্মরণ করতে ভুলেনি বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ। আজকের সকালে প্রথম প্রহরেই কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং তার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন এবং তিনি এসে যারা 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর অপারেশন সার্চ লাইটে বাংলার বাঙালি যেই জাতির সূর্য সন্তান, সেই সূর্য সন্তানদের হারিয়েছে সবাইকে কিন্তু হচ্ছে স্মরণ করা হবে। তার পাশাপাশি এখান থেকে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের মণ্ডলী সবাই শ্রদ্ধা জানাবেন জাতির সেই সূর্য সন্তানদের। 1971 সালের এই যে অপারেশন সার্চ লাইট সেটি কিন্তু 14 তারিখে হয় এবং তার আগেও নানা জায়গায় নানাভাবে যারা বাঙালি জাতিসত্তার সাথে সম্পর্কিত এবং যারা কিনা বিশ্বে নানা জায়গায় প্রতিনিধিত্ব করে বাংলাদেশের, তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বের করা হয়েছিল এবং নানাভাবে তাদেরকে আটকে রাখার পর কাউকে কাউকে পাওয়া যায় বধ্যভূমিতে, কাউকে মিরপুরে। তাদের উপর নানা ধরনের নির্যাতনের কিন্তু চিত্র, তাদের যে দেহ পাওয়া যায় সেখানে কিন্তু তাদের পিছমোড়া করে হাত বাঁধা কিংবা তাদের শরীরে কিন্তু নানা নির্যাতনের চিহ্ন দেখা মেলে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বলা চলে কখনোই ঘটেনি, এমন মর্মান্তিক এবং একই সাথে এত সংখ্যক বুদ্ধিজীবীকে তুলে নিয়ে আসা এবং এক রাতের মধ্যেই সবাইকে মেরে ফেলার ঘটনা যেমনি বাংলাদেশের কাছে বাঙালি জাতি হিসেবে শোকাবহ, তেমনি তার পাশাপাশি বলাই চলে যে বাঙালি হিসেবে তাদেরকে মনে রাখার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা কখনোই ভুলিনি। 54 বছরেও আমরা স্মরণ করে যাচ্ছি। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে এখানে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার গাড়ি এই শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ মিরপুর সেখানে এসে পৌঁছেছে। তিনি তার গাড়িটি আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে। তার গাড়ির আশেপাশে প্রোটোকল এবং এসএসএফ সদস্যদের আমরা লক্ষ্য করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। তিনি কালো পোশাকে শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের স্মরণে পুষ্পস্তলিকা অর্পণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সশস্ত্র
সশস্ত্র সালামের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে জাতির যে সূর্য সন্তান তাদের স্মরণ করলেন এবং তিনি এই মুহূর্তে উপস্থিত বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, তার পাশাপাশি যারা কিনা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে সালাম বিনিময় করছেন। কুশল বিনিময় করতে আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কুশল বিনিময় করছেন উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে এবং সচিবের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন শহীদ পরিবারের সদস্যদের আমি লক্ষ্য করছি, তারাও কিন্তু অপেক্ষা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন শহীদ পরিবারগুলোর যারা সদস্য আছেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে কুশল বিনিময় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের মণ্ডলী তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করে তিনি এগিয়ে যাচ্ছেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা তাদের সাথে কুশল বিনিময় করতে। কিছুক্ষণ আগেই সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল, সেই চৌকস একটি দলের কুচকাওয়াজ এবং সম্মান সালামের মধ্য দিয়ে কিন্তু আজকের যেই কর্মসূচি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এসে ফুলের যে শুভেচ্ছা, ফুলের যেই শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু নিবেদন করেছেন এবং জাতির যে শ্রেষ্ঠ সন্তান 1971 সালের 14 ডিসেম্বর হানাদার বাহিনীর হাতে এবং চিকিৎসক, শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে নানা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে ধরে এনে যখন নৃশংসতার শিকার হয়েছিল বাঙালি জাতি, সেই শোকাবহ দিনের কিন্তু স্মৃতিচারণ করলেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদদের প্রতি। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার গাড়িতে চড়ে বসেছেন। তিনি শ্রদ্ধা শেষ করে বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রোটোকলের গাড়িগুলো আছে সেগুলোর সাথে করে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। তিনি যমুনা উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সাথে সাথে কিন্তু এসএসএফ এর গাড়ি এবং প্রোটোকলের যে গাড়ি সেগুলো কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি পুষ্পস্তলিকা অর্পণ করছেন এবং এর পরবর্তীতে কিন্তু হচ্ছে বাংলাদেশের যারা কিনা শহীদ পরিবার আছে এবং পাশাপাশি হুইল চেয়ারে আহত এবং হচ্ছে শহীদ পরিবারের সদস্য সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা পুষ্পস্তলিকা অর্পণ করবেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি তিনি এখানে পুষ্পস্তলিকা অর্পণ করেন এবং তিনি বেরিয়ে যাচ্ছেন। এর পরবর্তীতেই আসবেন মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন হুইল চেয়ারে করে, তারা কিন্তু এগিয়ে আসছেন পুষ্পস্তলিকা অর্পণ করতে। যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতেই মুক্তিযুদ্ধে যারা সহযোদ্ধা তারা কিন্তু আজকে আবারও তারা এখানে এসেছেন এবং এখানে এসেছেন মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি কিনা উপদেষ্টা তিনিও আছেন। তিনি কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা, ফুলের যে শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা সেটি কিন্তু জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। তারা কিন্তু তারা কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছিলেন প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টা ফুলের শ্রদ্ধা জানানোর পরই কিন্তু তারা এখানে এসে শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের যারা শহীদ তাদের প্রতি। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা। তারাও ফুলের শুভেচ্ছা দিয়ে, ফুলের শ্রদ্ধা দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং ফুল হাতে এখন শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব। উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ, যেটি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আজ ৫৪ বছর পর বাঙালি কিন্তু তাদের স্মরণ করতে ভুলেনি, তাদের অবদানের কথা, তাদের শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে স্মরণ করছে বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা একই সাথে লড়েছিল, মুক্তিযুদ্ধে যারা একই সাথে নানাভাবে মুক্তিযুদ্ধে আহত হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টারা। এখন কিন্তু আসছে উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্যরা। আমি দেখতে পাচ্ছি আদিলুর রহমান খান, তিনি কিন্তু ফুলের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একটি দল যারা কিনা সম্মান সালাম জানিয়েছে এবং যে দলটি প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে ছিল, তারা কিন্তু বিদায় নিচ্ছে এবং তার পাশাপাশি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সকল শ্রেণী পেশা মানুষের জন্য। সবাই কিন্তু একই সাথে আসছে, উন্মুক্ত করে দেওয়ার পরই সবাই কিন্তু একই সাথে প্রবেশ করছে এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শহীদদের স্মরণ করতে। এই মুহূর্তে আমরা দেখছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি কিনা উপদেষ্টা, তিনি কথা বলছেন। আমরা চলে যেতে চাই তার কাছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন এসেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হতে আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এসে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন এই মুহূর্তে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি কিনা প্রশাসক, তিনি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে স্মৃতি চিরন্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মহান মুক্তিযুদ্ধের শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ও কর্মচারীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর মোমবাতি প্রজ্বলন করেন ছাত্র সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতেই হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। আল বদর, আল শামসদের
বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। গত 5 দশকে এবারই প্রথম যথাযথভাবে বুদ্ধিজীবী দিবস উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিতর্কিত ডাকসু নেতারা বুদ্ধিজীবী দিবস এবং মুক্তিযুদ্ধ ধারণ করছে না বলেও মনে করেন তিনি। নানা আয়োজনে আজ পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী তানজিলা খান মিম এবং আতিক মেসবাহ লগ্ন। সরাসরি চলে যাব তাদের কাছে। যুথিকা, প্রায় 54 বছর পেরিয়ে গেছে যখন বিজয়ের একদম সন্ধিক্ষণে আমরা খুবই নিকটে, সেই সময় জাতির যারা বীর সন্তান, যাদের বুদ্ধি, মেধা, মনন, দক্ষতা সবকিছুর চর্চায় আমরা একটা সুন্দর দেশের কল্পনা করছিলাম, সুন্দর একটা বিজয়ের প্রত্যাশা করছিলাম। সেই সন্তানদেরকে আসলে নির্বিচারে হত্যা করা হয়। সেই দুঃসহ স্মৃতি বিজড়িত এই বধ্যভূমিতে আমরা এই মুহূর্তে রয়েছি। আমাদের সহকর্মী তানজিলা খান মিমও আমার সাথে রয়েছেন। তো মিম, আমরা দেখছিলাম যে একদম ভোর থেকে এখন কিন্তু সকাল হয়ে গেছে। যারা আসলে শ্রদ্ধা জানাতে আসবে তারাও আসছে, তবে কিছুটা ভিড় কম দেখতে পাচ্ছি। তাদের যে আগ্রহ, তাদের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় কিছুটা ভাটা খুঁজে পাচ্ছেন কিনা আপনি? সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না লগ্ন, কারণ মাত্রই তো সকাল হলো। আমরা যদি অনেক আগে এসেছি, ভোরের আলো ফোটার আগে, তবে সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছিলেন। নিরাপত্তারও একটি বিষয় রয়েছে, রাস্তাঘাট দিয়ে আসবেন, তারা প্রত্যাশা করছিলেন হয়তো আলো ফোটার সঙ্গে সঙ্গে আসবেন। এবং আমরা কিন্তু ইতোমধ্যেই দেখতে পাচ্ছি শহীদ বেদিতে ফুল নিয়েই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসছেন। বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন সদস্য তারা আসছেন, এবং আশেপাশের এলাকার যে সাধারণ নাগরিক, আমার মনে হলো যে আশেপাশের নারীরা, অনেক শিশুদের নিয়ে, অর্থাৎ বাসার বাচ্চাদেরকে নিয়ে মায়েরা এসেছেন। আমার কাছে এমন দৃশ্য চোখে পড়লো। তবে আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি, যেহেতু মাত্র 7:30 বাজে, আরেকটু সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে, যদিও অনেকেই আসলে আজকে মিরপুর বধ্যভূমিতেও যাবেন, তারপরেও এখানেও কিন্তু যারা রয়েছেন তারা আসবেন। যারা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে এখানে আসবেন, সেটি কিন্তু আমরা আসলে কামনা করতে পারি। অব্র লগ্ন, আমি আরেকটা কথা বলি, এই যে আমরা বলছিলাম বুদ্ধিজীবী দিবস বিজয়ের সন্নিকটে আমরা যখন চলে এসেছি, তখন আমাদেরকে এই বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগেই যখন জয় একদম বাঙালির হাতের মুঠোয় চলে এসেছে, তখন সেই বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিংবা তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, অর্থাৎ বিজয়টা যে একদম যেন তারা স্বাধীনভাবে উপভোগ করতে না পারে, সেই জন্য যতটুকু দাবানো প্রয়োজন সেই দাবানোটার চেষ্টা কিন্তু পাক বাহিনী এবং তাদের দোসররা আজকের এই দিনে করেছিল। আমরা যেটাকে বলি শৈল্পিকভাবে, সেটাকে আসলে নেতিবাচকভাবে প্রকাশ করার একটা প্রত্যয় বা একটা অপপ্রয়াস আমরা দেখেছি। যে যেমনটা আপনি বলছিলেন, সেটার সাথে আমি একসাথে একাত্মতা পোষণ করছি। এবং আরেকটি জিনিস আমার কাছে মনে হয়, আপনি বলছিলেন সর্বস্তরে যারা নাগরিক শ্রেণী রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে আসে, এবং বেলা যত গড়াবে, দিনটা যত বড় হয়ে যাবে, তত বেশি কিন্তু আমরা দেখব যে সেই উপস্থিতিটা, এই যে একটা জাতীয় জাগরণের প্রতি সবার একটা একাত্মতা জানানো, সবার এগিয়ে আসা, সবার একটা আগ্রহের জায়গায় থাকা। আমরা জানি যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু আমরা 54 বছরেও কাটিয়ে উঠতে পারিনি। আমাদের চিন্তাগত জায়গা থেকে, আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা যখন শিল্পের কাছে দায়বদ্ধতা দেখাচ্ছি, এবং যাদেরকে আসলে হত্যা করা হয়েছে তারা কিন্তু শুধু মননের জায়গা থেকে নয়, মননের চর্চা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা নতুন বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে বড় ভূমিকাটা ছিল কিন্তু তাদের। আপনার কাছে আপনি নিঃসন্দেহে জানেন যে অনেকেই কবি ছিল, অনেকে লেখক ছিল। আনোয়ার পাশার একটা লাইন আমার খুবই মনে পড়ছে, কবিতার লাইন। তিনি বলেছিলেন যে আজকে বাতাসে কোনো কবিতা নেই, তবুও মন চায় হাসতে, মন চায় বাঁচতে। বাঁচার কিন্তু প্রয়াস ব্যক্ত করেছিলেন তিনি। এবং এই লাইনগুলো তিনি লেখার কয়েকদিন পরেই কিন্তু তাকেও আসলে হত্যা করা হয়েছিল এই বধ্যভূমিতে এনে। অর্থাৎ যারাই আসলে বাংলাকে নিয়ে লিখেছে, যারা যার নিজের জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে কাজ করছিলেন, সেই সময় যেন মানচিত্র একটা দেশ, নতুন দেশ, যে দেশটির নাম বাংলাদেশ, সেই দেশটি যেন জায়গা পায় তা নিয়ে কাজ করছিলেন, তাদেরকেই একদম শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু শেষ মুহূর্তে পাক বাহিনী এবং তাদের দোসররা করেছিলেন। নিঃশেষ
করা মানচিত্রের যে অস্থিমজ্জায় যতটুকু আসলে সৎ চিন্তা সদিচ্ছা থাকে সেখান থেকেই হয়তো বা যে জাগরণের যে বীজ, জাগরণের যে সুপ্ত আকাঙ্ক্ষা, সেটারই হয়তো বা বিস্ফোরণ আমরা হয়তো বা দেখতে পাই প্রত্যেক 14ই ডিসেম্বর আসলেই। আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা 14ই ডিসেম্বরকে আলাদা আগ্রহের জায়গা আছে, আমি উদ্দীপনা বলবো না, বলবো যে একটা সচেতন পদক্ষেপ, এই পদক্ষেপটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই জরুরি। আমি কিন্তু বলছিলাম, আমরা আগেরবার যখন যুক্ত হয়েছিলাম লগ্ন, শুরুতে বলেছি আমরা এই যে 54 বছর আগের কথা বলছি, আমরা কিন্তু আসলে সেই সময়টা নিজ চোখে দেখিনি। আমরা তারও 2-3 প্রজন্মের পরের প্রজন্ম এই 2025 সালে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস এবং এই দিবসগুলোর সঙ্গে বুদ্ধিজীবী দিবস আমরা স্মরণ করি। কেন করি? কারণ আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে ধারণ করি। তো সেই জায়গা থেকে এই যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করছি কেন? কারণ আমরা সঠিক ইতিহাসটি জেনেছি, সেটি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে জানানো হয়েছে, সেটি আমাদের নিজ উদ্যোগে আমরা জেনেছি, পারিবারিক এবং সামাজিকভাবে আমরা জেনেছি। সামাজিক জায়গাটা কি? এই যে আমরা বলছিলাম আজকে দিনভর নানা কর্মসূচি পালিত হবে এবং সেই পালিত হওয়ার মধ্য দিয়ে এই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হবে। তো সেই জায়গা থেকে যারা এখন ছোট প্রজন্ম আছে, নতুন প্রজন্ম রয়েছে, তাদের কাছে বুদ্ধিজীবীদের যে অবদান বাংলাদেশে, আমরা যাদেরকে আজকের দিনে হারিয়েছি, তাদের কথা কিন্তু আমরা স্মরণ করব এবং তাদেরকে আমরা সেই ইতিহাসটি জানাবো যে তাদের যে সচেতনতা, তাদের কিন্তু এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে উঠবে। আপনি স্বাধীনতার কথা বলছিলেন এবং বলছিলেন যে বিজয়টাকে আসলে ধরে রাখা, আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন। অবশ্যই। ঠিক একইভাবে যদি আমরা বলতে চাই বিজয়ের যে সুফল রয়েছে সেটাকে ধরে রাখাও কিন্তু খুব অর্থেই জরুরি। আপনি নতুন প্রজন্মের কথা বলছেন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে মানুষের চেতনা, মানুষের মাঝে যে আগ্রহ, মানুষের মাঝে যে দেশপ্রেমের বোধ, সেই বোধেরই কিন্তু প্রতিফলন আমরা দেখছি যে আজকের এই বধ্যভূমিতে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম জ্যোতিকা, আমরা যেমনটা শুনছিলাম এবং আমরা আলোচনা করছিলাম, আসলে সবাই কিন্তু এই জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভালোবাসার জায়গাটি প্রকাশ করবার জন্যই কিন্তু মূলত আজকের এখানে এসেছে, তারা ফুল দিচ্ছে এবং সময় যত গড়াবে, বেলা যত গড়াবে, তখন কিন্তু আমরা দেখবো যে বিষয়টি আরো ফুটে উঠবে, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, আমরা সরাসরি ছিলাম সেখানে। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সেখানে যেহেতু বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন, সে সময় কতক্ষণ নাগাদ আসলে শুরু হবে, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি তারা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা যাওয়ার পর আমরা দেখেছি এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এসেছে। কিন্তু এখন সবচেয়ে দেখতে পাচ্ছেন আপনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল রয়েছে, সেই হলের পক্ষ থেকে মূলত এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে। এবং এর আগে আমরা দেখেছি যে ঠিক এই যে পিছনে, যেহেতু ব্যানারের জন্য দেখা যাচ্ছে না এর পিছনের অংশটুকু, আমরা দেখছি সেখানে মূলত রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কয়েকটি রাজনৈতিক দল এসেছে এবং তারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি রোকেয়া বিশ্ববিদ্যালয়, ফয়জুন্নেসা হলের শিক্ষার্থীরা এখানে এসেছেন, সূর্য সেন হলের শিক্ষার্থীরা এসেছেন। অর্থাৎ এখন যারা শ্রদ্ধা নিবেদন করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর শিক্ষার্থীরা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এবং রাজনৈতিক দলগুলোর যে কথাটি বলছিলেন সেটি মূলত এখানে আমরা দেখেছি যে 9টার সময় বিএনপির এখানে আসার কথা রয়েছে এবং তারা মূলত বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য নেতারা তারা এখানে আসবেন এবং 8:30 অর্থাৎ 8:30 কিন্তু এনসিপির নেতাদের এখানে আসার কথা রয়েছে। অন্য দলগুলো রয়েছে, আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন এবং ঠিক যেখানে দেখছেন যে এই শ্রদ্ধা নিবেদন করছে, এখানে মূলত শ্রদ্ধা নিবেদন করে তারা এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছেন
এবং ধীরে ধীরে বিভিন্ন সংগঠনও এখানে আসা শুরু করেছেন তাদের ব্যানার নিয়ে। আমরা এখানে স্কাউট সদস্যদের দেখছি, স্কুল শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, কলেজ শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং যেটি বলছিলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো থেকে তারা আসলে এখানে প্রবেশ করেছে। এবং এছাড়া তারা এখানে এসেছেন, যেটি বলছেন যে তারা আজকে এই যে জাতির যে সূর্য সন্তান যেটি বলা হচ্ছিল, যে বাংলাদেশ একটি বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য, ঠিক যখন আমরা মুক্তির দ্বার প্রান্তে ছিল বাঙালি জাতি, তার আগ মুহূর্তে এই বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে একটি বুদ্ধিভিত্তিক বাংলাদেশ যেভাবে আগাবে সেই জায়গা থেকে সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেটি তারা বলছেন তারা, এবং এই দিনটিকে তারা স্মরণ করছেন। এবং একই সাথে তারা বলছেন যে এই যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, সেখানে একটি বাংলাদেশ বুদ্ধিভিত্তিক জায়গায় এক ধরনের নতুন করে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক নির্মাণের জায়গা তৈরি হবে, এবং তারা সেটি প্রত্যাশা করছেন। এবং আমি এখানে কয়েকজনের সাথে এসে কথা বলছি যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, তারা আসলে এই প্রত্যাশাটি ব্যক্ত করছেন যে বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক জায়গাটা নিয়ে যে নানা ধরনের প্রশ্ন আছে, যে সঠিক বুদ্ধিভিত্তিক জায়গাটি চর্চা হয় কিনা রাষ্ট্রের প্রশ্নে, সেই জায়গাটি বলছেন যে আগামী দিনে যারা এই বুদ্ধিভিত্তিক জায়গায় আসবেন বা এই পরিসরে কাজ করবেন তারা যেন সঠিক দায়িত্বটি পালন করেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে রাজাকার আল শামস আল বদরদের সহায়তায় হানাদার বাহিনীরা বেছে বেছে হত্যা করেছিল এই দেশের সূর্য সন্তানদের। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সারা দেশের সকাল থেকে চলছে নানা আয়োজন। এ বিষয়ে জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে আছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহে কি আয়োজন চলছে আজকে সারাদিন ঘিরে জানাবেন। জ্যোতিকা, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বধ্যভূমি রয়েছে সেখানে, এবং সেই বধ্যভূমি স্মৃতিসৌধে ইতিমধ্যেই পুষ্পস্তবক অর্পণের কাজ শুরু হয়েছে। অর্থাৎ যারা 1971 সালের 14 ডিসেম্বর যারা পাক হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আল বদর আল শামসের হাতে শাহাদাত বরণ করেছিলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া তিনি এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, এবং এখন দোয়া মোনাজাত হচ্ছে, অর্থাৎ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হচ্ছে, এবং মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা সহ কর্মকর্তা বৃন্দ, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ তারা কিন্তু এখানে এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায়, তাদের আত্মার মাগফিরাত কামনায় কিন্তু এখানে মোনাজাত হচ্ছে। এবং এই মোনাজাতের পরেই কিন্তু অন্যান্য যারা পুষ্পস্তবক অর্পণ করবেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে তারা কিন্তু যে পুষ্পস্তবক অর্পণের জন্য অপেক্ষা করছেন। এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে, এবং এই মোনাজাতের পরেই কিন্তু পুষ্পস্তবকের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিবসটির যথাযথভাবে উদযাপনের জন্য, পালনের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেই প্রেক্ষিতে আমরা সকাল থেকেই যেটি জানি যে বধ্যভূমিগুলো রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে বধ্যভূমি সেখানে আমরা কাউকে লক্ষ্য করছি না। তবে যেই শিডিউল দেয়া হয়েছে সেটি সকাল 8টা থেকে শুরু হবে, এবং 8টাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকাল একই সময়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই সাথে এখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং দোয়া করা হবে। এর পরপরই কিন্তু রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে যে স্মৃতি ফলক রয়েছে সেই স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করবেন জেলা প্রশাসক, এবং
অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা, এবং পুরো দিনটি ঘিরেই কিন্তু এই শ্রদ্ধার্ঘ অর্পণ এবং এই শহীদদেরকে স্মরণ করা হবে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে রাজশাহীতে যে আয়োজন করা হয়েছে সেটি ইতোমধ্যে আমরা যে খবরটি পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে র্যালির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। 8টার সময় এখানে আসা হবে, পরে শ্রদ্ধা নিবেদন করা হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সারা দেশে চলছে বিশেষ আয়োজন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এই ছিল এখন সকালে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।